অন্ধকারের ওপারে তুমি। বাইরে উন্মতার বৃষ্টি, পাহাড়ের নির্জনতায় মেঘের গর্জনগুলো যেন এক একটা অশুভ চিৎকার। আজ অনন্যার বাসার রাত। লাল বেনারসির রেশমি বাজে সে এক অদ্ভুত মায়াবী রাজকুমারী। কিন্তু এই নির্জন বাংলোর নিস্তব্ধতা তাকে কেন জানে কুঁকড়ে দিচ্ছে। তার হাজব্যান্ড আরিয়ান নিজে গেছে কফি আনতে। ছেলেটার হাসিতে এমন এক জাদু আছে যে অনন্যা এক নিমিষে নিজের শহর, পরিবার সব ছেড়ে এই পাহাড়ে চলে এসেছে আরিয়ানের সাথে। আলমারিতে নিজের শাড়িগুলো রাখতে গিয়ে অনন্যার হাত একটা শক্ত জিনিসের উপর ঠেকল। এক কোণে কাপড়ের নিচে লুকানো একটা চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি। কৌতূহলবশত ডায়েরিটা খুলতেই অনন্যার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। প্রথম পাতায় অস্পষ্ট বড় বড় করে লেখা অনন্যাকে মারার 3টি নিখুঁত উপায়। পাতাটা উল্টাতেই অনন্যার চোখ ছানা বড়া। আজকের তারিখ দেওয়া আর তার নিচে লাল কালিতে একটা টিক চিহ্ন, যেন কোনো একটা কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডায়েরির খাজে রাখা একটা দাঁড়ালো নিষ্পাপ ছড়ে আগুনের আলোয় ঝিলিক দিয়ে উঠল। আর তার ঠিক নিচেই অনন্যার একটা পাসপোর্ট সাইজ ছবি, যেটা লাল কালিতে এমনভাবে ক্রস করা যে মনে হচ্ছে ছবিটা থেকে রক্ত চুয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। করিডোরের আবছা আলোয় আরিয়ানের দীর্ঘ ছায়াটা ঘরের ভেতরে সর্পিল গদিতে ঢুকে পড়ল। আরিয়ানের হাতে দোয়া ওঠা 2 মগ কফি, ঠোঁটে সেই চিরচেনা মায়াবী হাসি। কিন্তু আজ তার চোখের মনে দুটো যেন অস্বাভাবিক স্থির। হঠাৎ আরিয়ান বলে উঠল, কি দেখছ এত মন দিয়ে? অনন্যা হঠাৎ চমকে উঠল আর ভাবল, আজ আরিয়ানের কণ্ঠস্বর কি বৃষ্টির শব্দের চেয়েও বেশি ঠান্ডা শোনালো। অনন্যা অনুভব করল তার হাতের ডায়েরিটা কাঁপছে। আরিয়ান এক পা করে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপে মেজের কাঠ আর্তনাদ করে উঠছে। আরিয়ান একদম কাছে এসে দাঁড়ালো। কফির ধোঁয়া অনন্যার চোখ মুখে লাগছে, কিন্তু তার শরীর জমে বড়। আরিয়ান নিচু হয়ে অনন্যার কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজটা কি একটু আগেই দেখে ফেললে? আরিয়ানের এই বরফ শীতল কথা শুনে অনন্যার হৃৎপিণ্ড যেন গলায় চলে এলো। সে কোনো মতে ডায়েরিটা তোষকের নিচে চালান করে দিয়ে ম্লান হাসার চেষ্টা করল। কিসের সারপ্রাইজ আরিয়ান? আমি তো জাস্ট আলমারিটা গোছাচ্ছিলাম। অনন্যার কণ্ঠস্বর কাঁপছে। আরিয়ান কাছে এগিয়ে এলো। তার হাতে ধরা ধোয়া ওঠা কফির মগ থেকে এক অদ্ভুত উগ্র গন্ধ আসছে। সে একটা মগ অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজকের রাতটা আমাদের জন্য খুব স্পেশাল অনন্যা। এই কফিটা খাও, তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। একদম চিরতরে শব্দটা অনন্যার কানে সজোরে ধাক্কা দিল। ডায়েরির সেই বিষ প্রয়োগে হত্যার ছকটি চোখের সামনে ভেসে উঠল। অনন্যা কাঁপতে কাঁপতে মগটা নিল, তারপর চুমুক দেওয়ার অভিনয় করে সুকৌশলে হাত থেকে ছেড়ে দিল। জনজন শব্দে মগটা ভেঙে চুরমার হয়ে গেল। কালো কফিটা সাদা কার্পেটে ছড়িয়ে পড়ল, ঠিক যেন একটা টাটকা ক্ষত। ও খোদা, আই এম সো সরি আরিয়ান। হাতটা কেমন জানি অবশ হয়ে এলো। অনন্যা আর্তনাদ করে উঠল। আরিয়ানের মুখের সে মায়াবী হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখের মনি দুটো কুচকে ছোট হয়ে এলো। সে নিচু হয়ে ছড়িয়ে পড়া কফিটার দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, অসুবিধা নেই অনন্যা, তবে অপচয় আমার একদম পছন্দ না, বিশেষ করে যখন কোনো কিছু আমি খুব নিখুঁতভাবে পরিকল্পনা করি। সে ঘর থেকে বেরিয়ে যেতে অনন্যা পাগলের মতো দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা বাইরে থেকে তালাবদ্ধ। সে আটকা পড়েছে। জ্বালানোর কাজ ভাঙার চেষ্টা করলো, কিন্তু সেগুলো বুলেট প্রুফ। হঠাৎ ড্রয়ারের কোণে সে একটা ছোট ভয়েস রেকর্ডার পেল। সেটা অন করতেই আরিয়ানের ভাঙা কণ্ঠস্বর গর্জরে প্রতিধ্বনিত হলো, আমি জানি তুমি এটা শুনবে। তুমি ভাবছ আমি তোমাকে মারতে চাই। না অনন্যা, আমি তোমাকে বাঁচাতে চাইছি নিজের ভেতরকার ওই পশুটার হাত থেকে। সে জয়কে উঠেছে অনন্যা, পালাও, যে কোনোভাবে এই বাংলো থেকে পালাও। রাত তখন প্রায় শেষ। বৃষ্টির তাণ্ডব আরও বেড়েছে। অনন্যা ড্রয়ারে একটা গোপন চাবি পেল, যেটা দিয়ে ঘরের পেছনের একটি ছোট দরজা খোলা যায়।
সে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো একটা বেসমেন্টে। সেখানে একটা গোপন ঘর। ঘরের ভেতরে পা রাখতেই অনন্যার চিৎকার আটকে গেল। দেওয়াল জুড়ে সারিবদ্ধভাবে সাজানো ডজন খানেক মেয়ের ছবি, সবার পরনে লাল বেনারসি, সবার নাম অনন্যা, আর প্রতিটি ছবির নিচে লেখা তাদের মৃত্যুর তারিখ। গত 5 বছরে এই বাংলো থেকে কেউ ফেরেনি। ঠিক তখনই পেছন থেকে দুটো শক্ত হাত অনন্যাকে জাপটে ধরল। আরিয়ানের বাড়ি নিঃশ্বাস অনন্যার গাড়ে লাগছে। অনন্যা চেঁচিয়ে উঠল, তুমি একটা সাইকো, খুনি, কেন করছো এইসব? অনন্যা মরণপণ শক্তিতে বাঁচার চেষ্টা করল। আরিয়ান হঠাৎ অনন্যাকে ছেড়ে দিয়ে মেঝেতে আছড়ে পড়ল। সে নিজের চুল ছিঁড়তে কান্নায় ভেঙে পড়ল। আমি চাই না অনন্যা, বিশ্বাস করো, আমি চাই না। আমি একজন স্প্লিট পার্সোনালিটির রোগী। আমার ভেতরে অন্য একজন মানুষ আছে যে প্রতি পূর্ণিমায় জেগে ওঠে। সে অনন্যা নামের মেয়েদের ঘৃণা করে, কারণ আমার মা, যার নামও অনন্যা ছিল, সে আমার বাবাকে আমার চোখের সামনে খুন করে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছিল। আমি সেই ট্রমা থেকে বের হতে পারিনি। আরিয়ান পকেট থেকে একটা লোডেড রিভলভার বের করে অনন্যার হাতে দিল। তার চোখ এখন লাল হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলল, আর মাত্র 5 মিনিট। চাঁদ মেঘের আড়াল থেকে বের হলেই সে জেগে উঠবে। তার আগেই তুমি আমাকে মেরে ফেলো অনন্যা। এটাই আমাদের ভালোবাসার একমাত্র পরিণতি। আমাকে মুক্তি দাও। আরিয়ানের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার সেই মায়াবী চাহনি এখন হিংস্র জানোয়ারের মতো হয়ে উঠছে। সে দাঁত চেপে বলছে, মারো আমাকে, ট্রিগার চাপাও, না হলে আমি তোমাকে শেষ করে দিব। অনন্যার আঙুল রিভলভারের ট্রিগারে। চোখের জল তার দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। যাকে সে ধ্রুবতারা ভেবেছিল, সে আসলে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধের শিকার। কিন্তু অনন্যা ট্রিগার চাপল না। সে রিভলভারটা দূরে ছড়ে ফেলে দিয়ে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি মরতে হয় তবে তোমার কোলেই মরব, কিন্তু এই অসুস্থতার কাছে আমাদের ভালোবাসাকে হারতে দেব না। আমি তোমাকে এই অন্ধকারের হাতে ছেড়ে দেব না আরিয়ান। হঠাৎ একটা গুলির শব্দ এলো। অনন্যা চোখ বুজে ফেলল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করল না। চোখ খুলে দেখল জানালা ভেঙে পুলিশ আর একদল ডাক্তার ভেতরে ঢুকছে। আরিয়ানের ব্যক্তিগত ডাক্তার জামান পুলিশ নিয়ে সঠিক সময়ে হাজির হয়েছেন। তারা দ্রুত আরিয়ানকে একটা ট্রাঙ্কুলাইজার ইনজেকশন দিল। আরিয়ান শান্ত হয়ে অনন্যার কোলে লুটিয়ে পড়ল। একটি নতুন সকাল। 6 মাস পর শহরের কোলাহল থেকে দূরে একটি সুন্দর নার্সিং হোমের বাগানে বসে আছে আরিয়ান আর অনন্যা। আরিয়ান এখন অনেক সুস্থ। তার চোখে সেই পুরনো মায়াবী দীপ্তি ফিরে এসেছে। আরিয়ান অনন্যার হাতটা নিজের হাতের মুঠি নিয়ে বলল, সেদিন তুমি আমাকে মারলে না কেন অনন্যা? আমি তো তোমাকে মেরেও ফেলতে পারতাম। অনন্যা মৃদু হেসে আরিয়ানের কাঁধে মাথা রাখল। সে বলল, কারণ আমি জানতাম ওই ডায়েরিটা তুমি ইচ্ছে করে আমার সামনে রেখেছিলে। তুমি আসলে আমাকে মারার 3টি উপায় লেখনি, তুমি লিখেছিলে আমাকে সতর্ক করার 3টি সংকেত। তুমি চেয়েছিলে আমি যেন তোমাকে পুলিশে দিই বা নিজেকে রক্ষা করি। যে মানুষটা নিজেকে শেষ করে দিয়েও ভালোবাসার মানুষকে বাঁচাতে চায়, সে কখনো খুনি হতে পারে না। ঠিক তখনই ডক্টর জামান একটি রিপোর্ট নিয়ে হাসি মুখে এগিয়ে এলেন। তিনি বললেন, অসাধারণ খবর। আরিয়ানের ব্রেনের সেই জটিল টিউমারটা, যা তার মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে চাপ দিয়ে এই দৈত্য সত্তার জন্ম দিয়েছিল, অপারেশনের পর তা পুরোপুরি সেরে গেছে। আরিয়ান এখন সম্পূর্ণ মুক্ত। আরিয়ান অনন্যার কপালে একটা দীর্ঘ চুমু খেল। পাহাড়ের সেই অন্ধকার রাতটা আজ এক দুঃস্বপ্ন মাত্র। আরিয়ান ফিসফিস করে বলল, আমাদের গল্পটা শুরু ছিল বয়ের এক খসড়া, কিন্তু শেষটা হলো ভালোবাসার এক অমর কাব্য। বাইরে তখন বিকেলের মিঠে রোদ। একজোড়া পাখি ডানা মেলে নীলাকাশে উড়ে যাচ্ছে, মুক্ত, স্বাধীন আর ভালোবাসায় ভরপুর।